Assalamu alaikum. Students, hope you all are well and enjoying your online classes. This is your second class. I am Sultana Habibun Nahar Bithi. I am going to take your second class. Today our topic is voice. It's one kind of transformation of sentence. You all know about voice. Perhaps you have been studying voice since class 6 or 7. So it's not a new topic for you. But in intermediate level, you are not confined to the passage, to the tense structures. Okay, so I'm here to describe you. It's not elaborately, but এতটুকু তোমাদের বোঝাবো যে তোমরা তোমাদের এক্সামে আনসার করতে পারবে। একেবারে টেন্সগুলো বোঝানোর প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা স্কুল লেভেল থেকেই করে এসেছো। তাহলে আজ আমরা জানি যে ভয়েসটা কি। ভয়েস রিফার্স টু দ্য ফর্ম অফ দ্য ভার্ব that indicates whether the doer of an action is the subject or object in a sentence. তার মানে কি যে ভয়েস হলো একটা ফর্ম বা গঠনের দিক থেকে এটা বোঝায় যে ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কাজটা যে করছে সেটা সাবজেক্ট না অবজেক্ট। যদি কাজটা সাবজেক্ট হয় তাহলে হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ ভয়েস কি দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তো ডুয়ারটা যদি কি হয় সাবজেক্ট হয় তাহলে আমরা বুঝতেছি অ্যাক্টিভ, কারণ কি সাবজেক্টটা সরাসরি কাজ করে। তাহলে অ্যাক্টিভের উদাহরণটা আমরা দেখি, সংজ্ঞাটা দেখি। ইফ দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ ইন আ সেন্টেন্স ইট ইজ কল্ড অ্যান অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি সেন্টেন্সের সাবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে অর্থাৎ নিজে কাজ করে তাহলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। আর দুই নম্বরটা কি বলছে, when the work of the object is done by the subject it is called a passive voice। কি হচ্ছে ওইটা নিজে নিজে করছে না, ওইটা কি হচ্ছে সাবজেক্টের কাজটা করে নেওয়া হচ্ছে, ওর নিজে করতেছে না, ওর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা যখন একটা গাড়ি তৈরি করি, গাড়িকে আমরা নিজেরা তৈরি করি, গাড়িটা নষ্ট হয়ে যায় যখন ঠিক করা হয়, তাহলে কি নিজে ঠিক করে যে গাড়ির যে মালিক বা সে নিজে ঠিক করে না, সে মেকানিকের কাছ থেকে তৈরি করে নেয়। তো এখানেও ওই রকম প্যাসিভ ভয়েসটা হলো ওই ধরনের। যেমন কি বলছে যে দ্য সাম ওয়াজ সলভড বাই মি, তাহলে সামটা কি নিজে নিজে হয়েছিল না, অঙ্কটা নিজে নিজে সলভ হয়নি, সামটা কি হয়েছে সলভ হয়েছে। সলভটা কি সামটা নিজে নিজে হতে পারে না, কারো দ্বারা সলভ হয়ে গেছে, তাহলে বাই মি। তাহলে এই ধরনের যখন হবে যে কাজটা এখানে যেটা সাবজেক্ট দেখাচ্ছে সে নিজে করে না, তার দ্বারা করে নেয়, অর্থাৎ এ হলো সাবজেক্ট, আসলে হলো এ মি হলো সাবজেক্ট কিন্তু এটা অবজেক্ট ফর্মে বসছে, আর দ্য সাম হলো অবজেক্ট, তাহলে অবজেক্টের কাজটা সাবজেক্টের দ্বারা করে নেওয়া হয়েছে, এটাই হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখানে কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। আমরা আগেই পড়েছি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? তোমাদের গত ক্লাসে করানো হয়েছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি দেখেছিলাম, যেখানে ভার্ব হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট, আর ইনট্রানজিটিভ ভার্ব কি ভার্ব উইদাউট অ্যান অবজেক্ট। তাহলে উইদাউট অ্যান অবজেক্ট যদি হয় তাহলে অবজেক্ট যেখানে নেই তাহলে আমাদের ভয়েসের প্রশ্নই আসে না, তাই না? এক্সেপশন থাকতে পারে, কিন্তু অবশ্যই সেন্টেন্সে সাবজেক্ট না থাকলেও চলবে ভয়েস কাজের জন্য, কিন্তু অবজেক্ট থাকার প্রয়োজন আছে। তাহলে কি বলছে, সেন্টেন্সেস হ্যাভিং ট্রানজিটিভ ভার্বস আর পার্টিকুলারলি ট্রান্সফর্মড ইনটু প্যাসিভ ভয়েস। তাহলে কি ট্রানজিটিভ ভার্ব সম্পন্ন যে সেন্টেন্সগুলো সেগুলোই বিশেষ করে কি প্যাসিভ ভয়েস করা হয়। বাট ইনট্রানজিটিভ ভার্বস ক্যান হ্যাভ প্যাসিভ ভয়েস ইন রেয়ার কেসেস, খুবই রেয়ার কেসেসে এরকম হয়। আচ্ছা, আরও কিছু জানার প্রয়োজন আছে। এই যে আমি তখন উদাহরণটা দেখালাম যে প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, অবজেক্টটার সাবজেক্ট ফর্ম যাচ্ছে আর সাবজেক্টের আবার অবজেক্ট ফর্ম হচ্ছে। তাহলে এই যে ভাইস ভার্সা হচ্ছে যে পরিবর্তন হচ্ছে, এটা তাহলে আমাদের জেনে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা জানি পার্সন, তাই না? সাবজেক্ট অবজেক্ট এগুলো কি হয়, পার্সন হয়।
আচ্ছা, পার্সনের সাবজেক্টিভ ফর্ম থাকে, আবার পার্সনের অবজেক্টিভ ফর্ম থাকে। তাহলে পার্সনও 3 প্রকার। একটা হলো ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে কি থাকে? আই থাকে। আই এর অবজেক্ট ফর্ম হয় মি। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি? উই অথবা উই অল। তাহলে এগুলোর প্লুরাল ফর্মটা কি হয়? আস অথবা উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস, আর উই অলের হলো অল অফ আস। তারপরে আমরা কি দেখছি? দে। দে হলো কি? এটা হলো সেকেন্ড পার্সন, তাই না? ইউ মানে তুমি, আর দের অবজেক্ট ফর্ম হলো দেম। তারপরে সেকেন্ড পার্সন কি হচ্ছে? উই হচ্ছে, তাই না? ইউ এর তাহলে কি হচ্ছে? ইউ এর সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম দুটো একই, ইউ। তারপর থার্ড পার্সন আসছে হি, শি, ইট, এগুলো, তাই না? তাহলে হি পরিবর্তে হয় হিম, অবজেক্ট ফর্ম। শি এর অবজেক্ট ফর্ম হয় হার। ইটের অবজেক্টিভ ফর্মও ইট হয়। তারপর যেমন এনি নেম, যে কোনো নামের কি কোনো পরিবর্তন নেই। নামের কি রহিমের পরিবর্তে কি করিম বসাতে পারবো না। তাহলে যে নামটা থাকবে সে নামটা অপরিবর্তিতই থাকবে। এরপরে ওই যে তোমাদের বললাম যে তোমরা তো টেন্সগুলো আগে থেকেই করে আসছো, 12টা টেন্স সেগুলোর করে আসছো। তো মডার্ন ইংলিশে 12টা টেন্সেরই করা হয় না, মূলত সবগুলোরই পারফেক্ট কন্টিনিউয়াসগুলো বাদ দেওয়া হয়। মডার্ন ইংলিশে ওটাকে ধরা হয় না। তাহলে বাকি থাকলো 9টা। দেখো 9টা, এগুলো আমি এলাবোরেটলি তোমাদের উদাহরণ দিয়ে করাচ্ছি না, কারণ তোমরা এগুলো স্কুল লেভেলে করে আসছো। যেহেতু অনলাইন ক্লাস, আমাকে সংক্ষেপে অনেক বড় একটা সিলেবাস তোমাদের অল্প সময়ের মধ্যে কভার করতে হবে এবং ফ্রুটফুল করতে হবে, যাতে তোমরা আমার এই লেকচার থেকে উপকৃত হও। এবং তোমাদের নিজস্ব বই আছে, সেই বই থেকে তোমরা বাকি অংশ তোমাদের হয়তো বই বলা হয়নি, আমরা কলেজে আমার ক্লাসে আমি হক পাবলিকেশনের বই ব্যবহার করি এবং এই বইটাতে প্রত্যেকটা গ্রামার আইটেম এত সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে যে সেটা পড়ার জন্য তোমাদের কোনো শিক্ষকের প্রয়োজন নেই। তোমরা যদি নিজেরা মনোযোগী হও এবং একটু বোঝো, পড়াশোনা করো, তাহলে তোমাদের নিজেদের দ্বারাই সম্ভব। এবং আমি তো আছি তোমাদের ফ্যাসিলিটেটর হিসেবে, তাই না? হ্যাঁ, তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই ওভার ফোন তোমাদের হেল্প করব। ওকে, তাহলে আমরা মোটামুটি একটু স্ট্রাকচার সম্পর্কে জেনে নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি দেখি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ এক্সট্রা যে অংশটা থাকবে সেটা হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আচ্ছা প্রেজেন্ট তাহলে কি হয়? অবজেক্টটা এসে যাবে সাবজেক্টে, প্যাসিভে। এই অবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে, তারপর ওটা অনুযায়ী অ্যাম ইজ আর হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এখানে, অর্থাৎ বলা হয়েছে ভার্ব 3। ভার্ব 1 হলো মূল ভার্ব, ভার্ব 2 হলো ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব 3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে এখানে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপরে এক্সট্রা অংশ, এই এক্সটেনশনটাই ধরো তোমরা অবজেক্ট হিসেবে। ওকে, তাহলে এটা যখন হবে তখন সবসময় মনে রাখবে তোমরা যে যখনই প্যাসিভ হবে এই অক্সিলারি ভার্বটা একটা ভার্ব পরেরটা গ্রহণ করছে। নর্মাল যদি ইনডেফিনিট থাকতেছে তাহলে কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব থাকতেছে, আর কন্টিনিউয়াস যখন থাকতেছে তখন ইজ বিং এর সাথে একটা বিং দিচ্ছে। তাহলে এখানে যেহেতু বি ভার্ব নাই তাহলে এখানে বি ভার্ব দিচ্ছে, আর এখানে যেহেতু বি ভার্ব আছে তাহলে বি ভার্বের সাথে আইএন বিং যোগ হচ্ছে। তাহলে কি হচ্ছে? সাবজেক্টের অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আসবে, তারপরে এটা অনুযায়ী অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর সাবজেক্টটা অবজেক্ট ফর্ম চলে যাবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ হ্যাজ অথবা তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তারপরে এক্সট্রা অংশ, তাহলে এক্সট্রা অবজেক্ট থাকতেছে, তাহলে অবজেক্টটা সামনে আসবে, অবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে। দেখো বিন আমরা কোথায় দেখছি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? তাহলে 1 নম্বরটা 2 নম্বরের বি ভার্বটা গ্রহণ করছে, আর 3 নম্বরটা 4 নম্বরের অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বগুলো গ্রহণ করছে তাহলে এখানে হলো বিনটা গ্রহণ করছে, তাহলে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ হবে, এর সাথে একটা বিন যোগ হবে, তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তারপরে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা তো এক্সট্রাভাবেই
তোমরা পিছনে লিখবে। একইভাবে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে একই নিয়মে, শুধু এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে শুধু ওই অ্যাম ইজ আর এর পরিবর্তে শুধু ওয়াজ ওয়ার বসবে। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখো এখানে যেরকম অ্যাম ইজ আর আছে, এখানে জাস্ট ওয়াজ ওয়ার আছে, তাহলে ওই একই নিয়মে হবে, শুধু ওয়াজ ওয়ারের পরিবর্তে ওয়ার আর ওয়ার বিইং হবে। ঠিক আছে, এটা হলো সহজে। এখানে আবার পারফেক্টে দেখো এখানে হ্যাভ হ্যাজ আছে, আর হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স কি হ্যাড, তাহলে এখানে শুধু পরিবর্তন হয় হ্যাভ হ্যাজের ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন আছে, আর তার পরিবর্তে এখানে হ্যাড বিন ব্যবহার করা হয়েছে। আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে কি শ্যাল বা উইল থাকে, তাই না? সাবজেক্ট থাকে, তারপর শ্যাল বা উইল থাকে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে এক্সট্রা অংশ যদি থাকে থাকবে। তাহলে এখানেও কি হবে, ওই শ্যাল বা উইলের পর বি ভার্ব। দেখো অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলোও বি ভার্ব, তাই না? তো যেহেতু এই ঘটনা এখন ঘটছে, প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে, ঘটনাটা এখনকার, পাস্ট টেন্সে কি ঘটনাটা অতীতে হয়ে গেছে, অর্থাৎ এই দুটো ঘটনায় বাস্তব, তাই না? কিন্তু ভবিষ্যৎ কি বাস্তব? ভবিষ্যৎ বাস্তব না, ওটা হতেও পারে নাও হতে পারে। তো এইখানে এই কারণে বি ভার্বটা বি আছে, ওখানে যেরকম অ্যাম ইজ আর হয়ে গেছে, এখানে ওয়াজ আর হয়ে গেছে, এখানে এসে শুধু বি থেকে গেল, তাহলে কি শ্যাল বি বা উইল বি, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর শ্যাল বি বা উইল বি হবে, তারপর কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে সাবজেক্টটা আবার অবজেক্ট হয়ে যাবে, আর এক্সট্রা অংশ থাকলে এক্সট্রা অংশ থাকবে। মডার্ন ইংলিশে অ্যাকচুয়ালি শ্যালের কথা আমরা বলি না। শ্যাল মানে হলো ক্ষীণ আশা, অর্থাৎ হতেও পারে না পারে। আর আমরা এখন যেটা প্রত্যয় নেই আধুনিক মানুষেরা, তারা কি অবশ্যই যেটা আমরা টার্গেট নেই সেটা আমরা পূরণ করি। তাই তোমরা শ্যালের ব্যবহারটা যত দূর পারো অ্যাভয়েড করবে, এবং তোমরা সবসময় উইল ব্যবহার করবে, অর্থাৎ তোমাদের কাজের মধ্যে যেন ডিটারমিনেশন থাকে, যেন তোমরা পড়াশোনা করবে। যতই পরিস্থিতি যাই হোক আমাদেরকে এই পরিস্থিতিটা অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্য ইংরেজিতে একটি কথা বলা হয় যে দ্য শো মাস্ট গো অন হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। সিচুয়েশন যাই হোক না কেন আমাদের জীবন কখনো থেমে থাকবে না। আচ্ছা, এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হলো, শ্যাল বি বা উইল বি, এর সাথে ভার্বের সাথে আইএনজি থাকে, তাই না? ভার্বের সাথে আইএনজি থাকলে তাহলে কি শ্যাল বি বিং, আমরা আইএনজিতে ভার্বের সাথে আইএনজি থাকলে কি দেখলাম, বিং এখানেও দিছে এখানেও দিছে, তাহলে এখানেও হবে। অর্থাৎ প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেরই যখন প্রেজেন্টের হোক, পাস্টের হোক আর ফিউচারের হোক, যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখনই বিং যোগ হবে। হ্যাঁ, এরপরে মডেল অক্সিলারিজ থাকে, তাই না? মডেল অক্সিলারিজ আমরা জানি কি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড, এগুলো, তাই না? এই মডেল অক্সিলারিজ পরে কি হবে, মডেল, তারপরে হবে একটা বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আচ্ছা, ভয়েস চেঞ্জের মৌলিক যে কিছু স্ট্রাকচার আছে দেখো, এই যে আমি বললাম যে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে ভার্বে, এই যে তোমরা এতক্ষণ এগুলোই বুঝলে। অর্থবীজে প্রিপোজিশন বসে, কিন্তু নর্মালি কি আমরা দেখি বাই বসতেছে, তাই না? কিন্তু কখনো কখনো উইথ বসে, অ্যাট বসে, ফর বসে, ইন বসে, এগুলো বসতে পারে। আর সাবজেক্টটাকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। এটা তো তোমরা আগেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। যেমন কি বলো, উই অল মিস হিম মোস্ট, আমরা তার সবাই তাকে খুব কি মিস করি। তাহলে কি হবে, এখানে অবজেক্টটা কি হলো, সাবজেক্ট হয়ে আসলো, তাই না? হিমের সাবজেক্ট ফর্ম কি, হি। তারপরে এখানে দেখতেছি আমরা কি মিস, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হির সাথে কি হয়, ইজ হয়, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। এবং সবসময় তোমরা মনে রাখবে এরকম ক্ষেত্রে এটার পরেই এই এক্সট্রা যে অংশটা সেটা দিয়ে দিবা, কি ভার্বের পরেই এক্সট্রা অংশটা দিবা, তারপর বাই দিবা, তারপরে উই অলের পরিবর্তে কি দেওয়া হচ্ছে, ওটার অবজেক্টিভ ফর্মটা কি, অল অফ আস, তাহলে অল অফ আস হলো। তারপর কি হলো, দেখো আই মেট, মেট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা আমরা কি বুঝতেছি, এটা অতীতকাল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট। আই মেট ইউ ইয়েস্টারডে, তাহলে কি হবে, ইয়েস্টারডে। আবার এখানে দেখো ইয়েস্টারডে আগে দিলাম না কেন, যখনই তোমরা সময় দেখবে, যখন সময়ের কথা উল্লেখ থাকবে সময়টা সবার পরে
বসাতে হবে। তাহলে কি হলো, ইউ ওয়ার মেট বাই মি ইয়েস্টারডে। তাহলে তোমরা এটা মনে রাখবে যে যখনই ভয়েসে সময়ের উল্লেখ থাকবে তখন সেটা পরে দিবে। আরও কিছু দেখো এখানে টেন্স বেস তো তোমরা দেখলেই, এগুলো যে তোমাদেরকে যে বলা হলো এগুলোর জন্য কিছু পরিবর্তে দেওয়া হলো, যেমন উই লাইক দ্য ব্রেভ, তাহলে কি দ্য ব্রেভ আর লাইকড বাই আস, হিজ ম্যানার প্লিজড মি। এই যে এক্সট্রা যে তোমাদের বললাম যে অনেক সময় পরিস্থিতি ভেদে প্রিপোজিশনটা বাই থেকে অন্য কিছুও হতে পারে, যেমন কি হিজ ম্যানার প্লিজেস মি, তার আচরণ আমাকে কি আনন্দিত করে বা আমাকে খুশি করে। তাহলে কি আই অ্যাম প্লিজড, প্লিজড এর পর বাই হয় না, প্লিজড এরপর অ্যাট হয়। তাহলে পরিস্থিতি ভেদে কি অ্যাট হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে, তাই না? তাহলে আই এম প্লিজড অ্যাট হিজ ম্যানার, তার আচরণ দেখে আমি কি খুশি। এরপরে দেখো ডাবল অবজেক্ট, মানে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। হ্যাঁ, তাহলে দুটো অবজেক্ট থাকলে তুমি কাকে ধরবে? হ্যাঁ, এখানেই একটা কনফিউশন তৈরি হয়ে যায়, তাই না? ভাবে যে সাবজেক্ট কোনটাকে ধরবো, এটাকে ধরবো না ওটাকে ধরবো। তো এটার একটা সহজ বুদ্ধি হলো দুভাবেই করা যায়, বাট তোমরা যদি দেখো যে দেখো এই এক্সাম্পলটা দিয়েই তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দে গেভ মি সাম ফ্রুটস, দে হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, মি হলো অবজেক্ট, সাম ফ্রুটস অবজেক্ট। এখন দেখো একটা অবজেক্ট হলো মান ব্যক্তিবাচক, একটা অবজেক্ট হলো বস্তুবাচক। তো তোমরা বস্তুবাচকের পরিবর্তে সবসময় চেষ্টা করবে ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট হিসেবে নিবা। তাহলে মি এর পরিবর্তে কি হলো আই, এটা যেহেতু গেভ আছে পাস্ট টেন্স, তাহলে আই এর পরিবর্তে আই এর সাথে কি হলো অক্সিলারি ভার্ব ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপল হলো গিভেন, তারপরে ওই যে বললাম পরের অংশটা বাকি অংশটা এই ভার্বের পরপরই দিয়ে দিবে। তাহলে আই ওয়াজ গিভেন সাম ফ্রুটস বাই দের অবজেক্ট ফর্ম হলো দেম। এখন তুমি বলছো না আমি এটা করব না, ম্যাডাম আমাকে সাবজেক্ট নিতে বললো, আমি নিব না, আমি অবজেক্ট নিব। হ্যাঁ নিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি অবজেক্ট নিলে। তাহলে কি সাম ফ্রুটস হলো সাবজেক্ট, সাম ফ্রুটস, এখানে ফ্রুটস কি প্লুরাল নাম্বার, তাহলে কি হবে ভার্বটা কি হবে ওয়ার হবে, অক্সিলারি ভার্বটা ওয়ার হবে। তাহলে সাম ফ্রুটস ওয়ার গিভেন মি বাই দেম, ওই যে বললাম বাকি অংশ ভার্বের পরেই বসবে, তাহলে গিভেন মি বাই দেম। আবার এরকম এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট মানে কি, যে সিলেক্ট, ইলেক্ট, মার্ক, কল, নেম, অ্যাপয়েন্ট, এগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ। এটা ওই একই অর্থ, এটাও হলো দুটো অবজেক্ট থাকতেছে, তাই না? দুটি অবজেক্ট থাকলে হি ইলেক্টস মি ক্যাপ্টেন, তাহলে কি এই যে ক্যাপ্টেন আবার মি দুটোই হলো কি দুটোই অবজেক্ট। তাহলে কি হবে এই ধরনের ক্ষেত্রে তুমি অবশ্যই এই ধরনের ক্ষেত্রে তুমি ক্যাপ্টেন, এই ধরনের ক্ষেত্রে তুমি সাবজেক্টটাকে যে ব্যক্তিবাচক যে অবজেক্ট, হ্যাঁ সাবজেক্টিভ যে ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে তুমি সাবজেক্ট হিসেবে বের করে আনবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি অবজেক্ট, তাহলে আই ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই হিম। যেমন ধরো এটার একটা কিছু প্রবলেমেটিক কোয়েশ্চেন থাকে, যেমন দে কল মি ড্যাশ লায়ার, তাহলে কি হবে দে কল মি আ লায়ার, না দে কল মি লায়ার, বাস এখানে আর দরকার নাই। আচ্ছা, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সেও আসে, সেন্টেন্স ভেদিতে হয় তাই না, এক্সক্লামেটরি আর অপটেটিভ এগুলোর হয় না, এগুলোর প্যাসিভ হয় না, জাস্ট অ্যাসার্টিভ। ওই যে গ্রামার যে তোমরা যে টেন্স দিয়ে করে আসছো এগুলো কি অ্যাসার্টিভের, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর আর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলোরই মোটামুটি তোমার ভয়েস হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, এখানে কি থাকবে না সাবজেক্ট আছে না, এটা কি আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো দেওয়া হতো, তাহলে এগুলো সাবজেক্ট থাকে না, এগুলো লেট দিয়ে করে, ডু নট দিয়ে করে, নেভার বা কাউকে অর্ডার করছে, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকে না। তো লেট দিয়ে থাকলে কি করতে হবে, লেট দিয়ে থাকলে লেটটাকে কি করতে হবে দেখো, উদাহরণ দিয়ে তোমাদের কাছে বেশি, লেট তারপরে অবজেক্ট তারপরে বি তারপরে ভার্ব করতে হয়। যেমন দেখি রাইট এ লেটার ইমিডিয়েটলি, অর্থাৎ আমি কি তোমাকে অর্ডার করতেছি, দেখো
রাইট এ লেটার ইমিডিয়েটলি, এক্ষুনি একটা চিঠি লেখো। তাহলে লেটার বি, এটাই হলো অবজেক্ট। তাহলে লেট আগে আনতে হবে সবার আগে, তারপর অবজেক্টটা আনতে হবে। তাহলে লেট এ লেটার বি রিটেন। আচ্ছা, লেটারটা কি নিজে নিজে লেখা হয় না, কাউকে লিখতে বলা হচ্ছে। আমি কাউকে লিখতে বলছি, তা সে ব্যক্তিটা আমার সামনে আছে কিন্তু তার নাম আমি উল্লেখ করছি না, এটাই তো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট এ লেটার বি রিটেন ইমিডিয়েটলি, একটি চিঠি এক্ষুনি লেখা হোক কারোর দ্বারা। এই বাই ইউ এটা উজ্জ্ব আছে। আচ্ছা, তারপর কি হচ্ছে, ডু নট রাইট এ লেটার ইমিডিয়েটলি, এক্ষুনি একটা চিঠি লিখো না। তাহলে এখানে কি বলা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। তাহলে কি আমরা জানি আদেশ নিষেধ এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডু নট রাইট এ, তাহলে লেট নট, ওই জাস্ট ডু নট, ওই নট আছে, নটটা থাকবেই। তাহলে শুধু এর আগে কি হলো, লেটার পরে একটা নট দিলাম, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স এই কারণে একটা নট হলো। তারপরে নেভার টেল এ লাই, কখনো মিথ্যে বলো না। তাহলে এখানেও কি নেগেটিভ বলা আছে, তাহলে লেট নেভার এ লাই বি টোল্ড। তারপর কি স্লিপ অন দ্য ফ্লোর, প্লিজ হেল্প মি, ফ্লোরে শুয়ে দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে কি ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর। এই যে প্লিজ হেল্প মি, এই হেল্প নিবে কি, মানে তোমাকে, তুমি দয়া করে একটু নিচে শুয়ে আমাকে সহযোগিতা করো। তার মানে কি, কারো তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি যে তুমি একটু নিচে শো। হয়তো কারো নিচে উপরের কোনো কাজ আছে বা সে নিচে শুবে, এই জন্য আরেকজনকে রিকোয়েস্ট করতেছে যে তুমি নিচে শো। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি বলছি, যে এই ধরনের ক্ষেত্রে আবার লেটের ব্যবহার না হচ্ছে। তাহলে কি যে হেল্প চাচ্ছে, প্লিজ প্লিজ বললে কি হচ্ছে, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। তো তখন এটার পরিবর্তে, এই প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু। দেখো রিকোয়েস্টেডের পরে সবসময় টু বসে, তোমরা প্রিপোজিশন এটা পড়েছো। কয় মিনিট হলো বাবা? আচ্ছা, এরপরে আসছি যে আমরা বললাম যে ইন্টারোগেটিভ, তাই না? ইন্টারোগেটিভে দেখো, ইন্টারোগেটিভে এই তিনটা দিয়েই শুধু হয়, ইন্টারোগেটিভে এই তিনটা দিয়েই প্যাসিভ হয়। একটা কি, হু দিয়ে, হুম দিয়ে, আর হোয়াট দিয়ে। হ্যাঁ, WH এর অন্য কিছু যদি থাকে তাহলে হতে পারে, ওয়েদার এ ধরনের থাকতে পারে। তাহলে যে হু থাকলে বাই হুম হবে, বাকি জিনিস নর্মালগুলোর মতো। যেমন উদাহরণ দিলে বেশি সহজ হবে তোমাদের জন্য, হু টট ইউ ইংলিশ, কে তোমাদের ইংলিশ পড়ায়। তাহলে বাই হুম ইউ, ইউটা হলো সাবজেক্ট। প্রথমে হু এর পরিবর্তে শুধু প্যাসিভ করার সময় বাই হুমটা আমরা বসাবো। তারপরে ইউ এর ইউ, যেহেতু তোমাকে প্রশ্ন করছি তাহলে কি একজন নয় তো, তাই না, তোমরা ছাত্ররা। তাহলে বাই হুম ওয়ার ইউ, হ্যাঁ, তাহলে বাই হুম এটা ওয়ার হবে, এখানে কারচারটা এসে গেছে এই জন্য সমস্যা। তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। তাহলে এই যে ইংলিশ একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, তারপর ইউও একটা অবজেক্ট, এই টট হলো ভার্ব। তাহলে এখানে কি সাবজেক্ট আছে না, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, যেহেতু তাহলে কি কার দ্বারা তোমরা ইংরেজি পড়ছো। আচ্ছা, এখানে হু হলো, তাহলে হু থাকলে হবে বাই হুম, আর হুম যদি থাকে তাহলে হবে হু। তাহলে তাকে আমরা কি বুঝতেছি, হু থাকলে হুম হবে, হুম থাকলে হু হবে, আর হুমের আগে অবশ্যই একটা বাই বসবে। যেমন এটার একটা উদাহরণ, এটা দেখো কিভাবে বলছে। তাহলে কি হচ্ছে, হুম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করেছো। তাহলে কি হু ওয়াজ কল্ড বাই ইউ। তাহলে আমরা কি জানলাম, হুম থাকলে হু দিতে হয়, হু ওয়াজ কল্ড বাই ইউ, তোমার দ্বারা কাকে ফোন করা হয়েছিল। আর হোয়াট দিয়ে যদি থাকে বা অন্য কিছুতে থাকে তাহলে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট, বা WH এর অন্য কিছু যদি থাকে তাহলে কি হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে ওইটা থাকবে। তারপরে হোয়াটের পরে কি হয়, হোয়াটের পর সবসময় ইজ হয়, হ্যাঁ, ইজ হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর অবজেক্ট। এবং যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, প্রত্যেকটার শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিতে হবে, মার্ক দিতে হবে। এরপরে দেখো কল্পনা করে সাবজেক্ট আনতে হয়। এই যে আমি একটু আগে বললাম যে অনেক সময় সাবজেক্টটা থাকে না, কিন্তু তাই বলে কি সাবজেক্ট না আছে, আমাদের পরিকল্পনার মধ্যে, আমাদের কল্পনার মধ্যে তাদেরকে এনে আমাদেরকে, যেমন ধরো আই অ্যাম প্লিজড, আমি খুশি। কী জন্য খুশি? অবশ্যই কেউ কোনো একটা কাজ করেছে সে কারণে খুশি,
তাহলে অবশ্য এই যে যখন এটাকে আমার প্যাসিভ করতে হবে তখন সেই ব্যক্তিটাকে আমাকে কল্পনার মধ্যে এনে কাজ করতে হবে। তাহলে কি সামওয়ান প্লিজড মি, কেউ আমাকে খুশি করলো। তারপর যেমন দ্য শিপ হ্যাজ বিন বার্নড, কি জাহাজটা আগুন লেগেছিল। জাহাজ কি নিজে নিজে আগুন লাগাতে পারে না, তাহলে কেউ করেছে। ফায়ার, আগুনটা কে করে? ফায়ার, ফায়ার হ্যাজ বার্নড দ্য শিপ, আগুন জাহাজটিকে পুড়েছে। জাহাজটি এমনি এমনি পুড়বে না, আগুন তাকে পুড়িয়েছে। উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, আমরা সকাল সকাল কি থাকি? রিফ্রেশ থাকি, জাগরিত থাকি, আমরা খুব তরতাজা থাকি। তো এটা কি আমরা নিজেরা থাকি নাকি হয় সকালবেলার যে ওয়েদার সেটার জন্য মর্নিং এয়ার, তাই না? মর্নিং এয়ার, সকালের যে বাতাসটা সেটা আমাদেরকে রিফ্রেশ করে। তাহলে কি মর্নিং এয়ার রিফ্রেশ আস ইন দ্য মর্নিং, তাহলে সকালবেলার যে বাতাসটা সেটাই আমাদেরকে রিফ্রেশ করে। এরপরে আরও কিছু থাকে যে ইন্টারোগেটিভ, শুধু যে WS দিয়েই ইন্টারোগেটিভ প্রশ্নগুলো হয় তা কিন্তু নয়। তাহলে কি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স হয় এক WH দিয়ে আর একটা হলো ভার্ব দিয়ে। তোমাদের WH তো শিখালাম, তাহলে ভার্ব দিয়ে হলে কি করবে সেটা শিখতে হবে না? সেটা শিখে এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। আর এখানে প্রথমে কি করতে হবে? অ্যাট ফার্স্ট কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে এখানে, এটা বইয়ে তোমরা এভাবে পাবে না, আমি এটা করেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ একবারে তোমরা যে পারবে সেটার নিশ্চয়তা আমরা দিতে পারবো না, কারণ ছাত্ররা হর হামেশায় ভুলে যায়। যা আগে পড়ে আসছি, তোমরা কেন, আমরাও পড়ে আসলে আমরাও সেটা ভুলে যাই, তাই না? শুধু যেটা নিয়ে আমরা কাজ করি সেটাই মনে রাখি। আমি ইংলিশের টিচার, আমি ইংলিশটা হয়তো আমার মনে আছে, কিন্তু আমি যে অন্যান্য সাবজেক্টগুলো পড়েছি সব কিন্তু আমার স্কুল লেভেলের পড়া মনে নাই। তাহলে এখানে করতে গেলে কিছু ধাপে ধাপে আমি করেছি, তোমাদেরকে আমি বুঝে দিয়ে তারপর সংজ্ঞাটা বুঝাবো। যেমন দেখো, হ্যাভ ইউ বট এ কার, তুমি কি একটা কার কিনেছো? তাহলে এখানে প্রথমেই কি তোমরা করতে পারবে? হ্যাজ এ কার বিন বট বাই ইউ? না, পারবা না, তোমরা ভুলে যেতে পারো। তো এটার জন্য তুমি যদি প্রথমে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলো তাহলে দেখবা যে কত সহজ হয়। অ্যাট ফার্স্ট কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে কি করবা? এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করো। অ্যাসার্টিভ কি করবা? জাস্ট সাবজেক্টটা সামনে আনলেই অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে ইউ হ্যাভ বট এ কার, এখন তোমার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা সহজেই প্যাসিভ করতে পারো। তাহলে কি হলো? এ কার, কারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নেবে, তাহলে কি হলো? হ্যাজ বিন বট বাই ইউ। এইটা তাহলে কি বলছে? নাও অ্যান্ড দেন কনভার্ট ইট ইনটু প্যাসিভ ভয়েস। তাহলে কি প্রথমে তোমরা ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে এবং সেইটাকে অ্যাসার্টিভটাকে তোমার প্যাসিভ করাটা তোমাদের জন্য সহজ। এটা করলে তারপরে কি করলে? নাও পুট দ্য অক্সিলারি ভার্ব অ্যাট দ্য ফার্স্ট পজিশন অফ দ্য সেন্টেন্স। তাহলে এখন শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বটা আছে এইটাই শুধু সেন্টেন্সের প্রথমে নিয়ে আসো। তাহলে কি হলো? এটা যদি চলে আসলো তাহলে কি হ্যাজ এ কার বিন বট বাই ইউ, তোমার দ্বারা কি একটা কার হয়েছে, এবং কি করো? অ্যান্ড পুট এ কোয়েশ্চেন মার্ক অ্যাট লাস্ট, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দাও। দেখো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম হয়ে গেল। তাহলে একবারে যদি না পারো, জাস্ট এই ধাপে ধাপে যদি করো বুদ্ধি দিয়ে, তোমরা যদি এভাবে পরীক্ষার খাতায় লেখে জাস্ট এই দুটো এক টানে কেটে দিবে, কোনো দিন টিচার তোমাদের উপর রাগ হবেন না, বরং টিচার খুশি হবেন যে হ্যাঁ তুমি বুঝে বুঝে এই জিনিসটা তুমি করেছো। আচ্ছা, এইটাই হলো মোটামুটি তোমাদের ভয়েস, যেটা তোমাদের লেভেলে যেটা আসে এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আসে, তো তোমাদের এটা কভার করবে। তারপরেও কিছু ব্যতিক্রম থাকে, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। যেমন আমরা স্কুল লেভেল এটা তোমরা করেছো, যেমন আমরা বলি যে হি killed himself। এই হি killed himself এটা সাবজেক্ট এটা অবজেক্ট ওভাবে ধরে হবে না, কারণ হিমসেলফ কখনো সাবজেক্ট হয় না। তাহলে কি হবে? হি, এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স সেজন্য হলো ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। হিমসেলফ কখনো সাবজেক্ট
হয় না, এই কারণে এটা করতে হয়। হ্যাঁ, এই একটা জিনিস আমার কন্টেন্টের মধ্যে আমি করে নিতে পারিনি, এই জন্য বোর্ডওয়ার করলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝবে এবং এইভাবে এই ক্লাসটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিয়ে একটু একটু পজ করে করে তোমরা যদি তোমাদের বইটা সাথে রাখো এবং আমার লেকচার সাথে রাখো, আমার বিশ্বাস তোমাদের ভয়েসের যে কনফিউশনগুলো সেগুলো দূর হয়ে যাবে এবং আশা করি তোমাদের পরীক্ষায় যে ভয়েসের 4 নাম্বার, এই 4 নাম্বারই তোমরা অ্যাটেন্ড করতে পারবে, অবটেন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।